রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের বিষয় হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায়ের 2 ঘর নগদান বই কীভাবে করতে হয় তা আমরা আজকে আলোচনা করব। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি 2 ঘর নগদান বইয়ের। ইতিমধ্যে আমরা 1 ঘর নগদান বই আমরা আলোচনা করেছি। এখন 2 ঘর নগদান বই ঠিক এই ছকটা 1 ঘর নগদান বইয়ের মতোই, তবে 1 ঘর নগদান বইতে 10টা কলাম থাকে। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। ঠিক ক্রেডিট থেকেও অনুরূপ একইভাবে 1 ঘরাতে থাকে, কিন্তু 2 ঘরাতে শুধু ব্যাংক কলামের 2 দিকে, ডেবিট দিকে একটা কলাম, ক্রেডিট দিকে একটা কলাম বেশি থাকে। অর্থাৎ ডেবিট দিকে 6টা কলাম, ক্রেডিট দিকে 6টা কলাম, মোট 12টা কলাম থাকে। এখন শিক্ষার্থীরা, তোমরা নবম শ্রেণীর তোমাদের যে হিসাব বিজ্ঞান বইটি আছে সেই বইয়ের 123 পৃষ্ঠায় 2 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব। এখন এখানে লেখা আছে চট্টগ্রামের বন্দর ট্রেডার্স এর 2017 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুন 1 নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। জুন 3 যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান করা হলো। জুন 5 ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা। 9 ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা ও ব্যবসায়িক প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো। জুন 15 ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। জুন 18 ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ 15,000 টাকা। জুন 22 পতেঙ্গা স্টোর হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বাট্টা মঞ্জুর। জুন 26 যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকার চেক ইস্যু। জুন 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 5,000 টাকা এবং ব্যাংক চার্জ করলো 1,000 টাকা। এখানে 3টা প্রশ্ন আছে সৃজনশীল। তোমরা দেখো, ক বন্দর ট্রেডার্সের অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। জুন 1 থেকে 15 তারিখের লেনদেন অবলম্বনে 2 ঘর নগদান বই প্রস্তুত করো। আরেকটা প্রশ্ন আছে প্রারম্ভিক হাতে নগদ 1,20,000 টাকা ও ব্যাংক উদ্বৃত্ত 60,000 টাকা ধরে জুন 18 হতে 30 তারিখের লেনদেনের সাহায্যে 3 ঘর নগদান বই প্রস্তুত করো। আমরা মূলত নগদান বই কিভাবে করে সেটা আজ আমরা শিখব। তবে বইয়ের মধ্যে যে সৃজনশীল আছে আমরা তখনই সৃজনশীল পারব যখন একটা পূর্ণাঙ্গ নগদান বই আমরা করতে পারব। যেভাবেই আসুক না কেন প্রশ্ন, সে যদি নগদান বই পারে যে কোনো সৃজনশীল প্রশ্নে সে আনসার করতে পারবে। সেজন্য আমরা আর ক খ গ 3টা সৃজনশীল প্রশ্ন আছে, আমরা তা করব না। আমরা 1 থেকে 15 পর্যন্ত যে নগদান বই 2 ঘরা করতে বলছে তাও আমরা করব না। তবে আমরা 1 থেকে 15 পর্যন্ত না করে এখানে যতগুলো লেনদেন আছে সবগুলো লেনদেনের উপর ভিত্তি করেই আমরা একটা 2 ঘর নগদান বই প্রস্তুত করব। এর কারণে তোমরা 2 ঘর নগদান বই কিভাবে করে এটা তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। যেহেতু 1 ঘরা তোমরা নিশ্চয়ই পারো, তাহলে 2 ঘরা বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কিভাবে আমরা
এই নগদান বইটি আমরা করি। তাহলে উপরে আমরা অঙ্কটা করার সময় উপরে কি লিখব, যে প্রশ্নের মধ্যে লেখা আছে বন্দর ট্রেডার্স, ঠিক বন্দর ট্রেডার্স আমরা লিখব। তারপরে আমরা যে কাজটা করব, 2 ঘর নগদান বই তৈরি করব, ঠিক এটা আমরা লিখব 2 ঘর নগদান বই। আর এদিকে আমরা ডেবিট কথাটা লিখব, ডেবিট, আর এদিকে ক্রেডিট কথাটা লিখব। এখন এরপরে আমরা যে 12টা কলাম, ডেবিট দিকে 6টা, ক্রেডিট দিকে 6টা, মোট 12টা কলামের মধ্যে আমরা কি দেখতে পাই, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। অনুরূপ ক্রেডিট দিকে আমরা তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এটা লিখব। যেহেতু একটি 2 ঘর নগদান বইয়ে, সেহেতু আমরা সেই মোতাবেক ছকটা করলাম। জুন 1, নগদ 1,20,000 টাকা ও 2 লক্ষ টাকা ব্যাংকে জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ 1,20,000 টাকা এবং 2 লক্ষ টাকা নিয়ে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে নগদ এখানে 1,20,000 টাকা আছে, আমরা নগদটাকে 2,20,000 টাকা ধরে নিই। তাহলে নগদটা 1,20,000-এর পরিবর্তে 2,20,000 টাকা আমরা লিখব। এখানে লেখা আছে এত এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, একটা নগদ একটা ব্যাংক। তাহলে এখানে ব্যালেন্স বিডি না লিখে আমরা মূলধন লিখব। যেহেতু এটা ব্যবসা আরম্ভ করলেন, ব্যবসা শুরু করলেন, তাহলে এই জন্যই আমরা কি ব্যালেন্স বিডি না লিখে আমরা লিখব মূলধন। যেহেতু আমাদের পূর্বের কি ব্যালেন্স ছিল না, যদি থাকতো তাহলে আমরা ব্যালেন্স বিডি আমরা লিখতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি না লিখে আমরা মূলধন লিখব। কিসের বেলায়? যেহেতু এত এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, শুরু করলেন, নিয়ে আসলেন, কারবারে আসলো, নিয়ে আসলো, এগুলো যদি থাকে তাহলে আমরা মূলধন লিখব। তাহলে এখন আমরা কি লিখব? জুন 2017 জুন 1 নগদ। তাহলে এখানে আমরা কি লিখব বলছি? মূলধন। তাহলে এখানে আমরা মূলধন হিসাব কি লিখব? আমরা মূলধন হিসাব। তাহলে এখানে একটা দেখা যাচ্ছে নগদ, আর একটা দেখা যাচ্ছে ব্যাংক। একটা দেখা যাচ্ছে নগদ, আর একটা দেখা যাচ্ছে ব্যাংক। তাহলে আমরা নগদে কত টাকা? 2,20,000। 2,20,000 আমরা লিখলাম। এখন ব্যাংক, আরেকটা হলো ব্যাংক। ব্যাংক জমা কত? 2 লক্ষ টাকা। তাহলে ব্যাংক জমা আমরা লিখব 2 লক্ষ টাকা। এই টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এই টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে সেই জন্য আমরা মূলধন হিসাবে আমরা লিখলাম। এরপর দেখুন, জুন 3 যমুনা ট্রেডার্সের নিকট 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 30,000 টাকা প্রদান করা হলো। তাহলে একটা কথা আমরা খেয়াল করব, চিন্তা করব কারবারে টাকা আসছে না চলে গেছে। এটা মাথায় রেখে আমাদের একটু অঙ্ক করতে সুবিধা হবে। একটা আয় বুঝাবে আর একটা ব্যয় বুঝাবে, একটা প্রাপ্তি বুঝাবে, একটা প্রদান বুঝাবে। তাহলে ক্রয়ের ফলে কে ক্রয় করবে? বন্দর ট্রেডার্স ক্রয় করবে। কার কাছ থেকে ক্রয় করবে? যমুনা ট্রেডার্সের নিকট থেকে পণ্য দ্রব্য ক্রয় করবে। আচ্ছা, ক্রয় করার ফলে কারবারের কি টাকা আসছে না চলে যাচ্ছে? তাহলে বুঝলাম টাকা চলে যাচ্ছে।
তাহলে আমরা বুঝলাম এটা ক্রেডিট দিকে হবে। তাহলে ক্রেডিট দিকে আমরা কি হিসাব লিখব? টাকা চলে গেলে ক্রেডিট দিকে, টাকা আসলে ডেবিট দিকে। তাহলে এরপরে আমরা কি লিখব? কি হিসাব নামে লিখব? ক্রয় হিসাব নামে লিখব। টাকাটা নগদে আছে না ব্যাংকে আছে? তাহলে বোঝা যাচ্ছে এটা নগদে আছে। তাহলে আমরা নগদ কলামে 20,000 টাকা লিখব। আবার চেকে আছে, ক্রয় করে একটা চেক যে প্রদান করছে, সেই চেকের কারণে এটা ব্যাংক কলামে আমরা দেখাবো। তাহলে আমরা প্রথমত বুঝলাম এটা কোন দিকে হবে? ক্রেডিট দিকে হবে। কিভাবে? যেহেতু টাকাটা চলে যাচ্ছে, তাহলে আমরা ক্রেডিট দিকে কত তারিখ? 3 তারিখ। 3 তারিখ লিখব ক্রয় হিসাব। কি হিসাব? ক্রয় হিসাব। কি লিখব? ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখলাম। এরপরে আমরা দেখব নগদে কত। নগদ কলামে আমরা যাই, ওখানে আমরা লিখব কত? 20,000 টাকা। কত লিখব? 20,000 টাকা। তারপর ব্যাংকে চেকে 30,000 টাকা লেখা আছে না? যেহেতু চেক লেখা আছে, চেক লেখা মানেই আমরা ব্যাংক কলামে 30,000 টাকা ক্রয় হিসাবে দেখাবো। তাহলে এটা আমরা লিখলাম, এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে জুন 5, তোমরা দেখো, তোমরা সামনে বইটা রেখে বইটার সাথে মিলিয়ে নাও। তবে এই যে মূলধনের টাকাটা 1,20,000-এর পরিবর্তে 2,20,000 টাকা দিয়ে আমরা শুরু করব এখানে। এরপরে শিক্ষার্থীরা তোমরা 5 তারিখের লেনদেনটা দেখাও। ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয়। তাহলে মেশিন ক্রয় করলে টাকা আসবে না চলে যাবে? তাহলে একদম সহজ, টাকা চলে যাবে। তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে। ক্রেডিট দিকে কি লিখব? তাহলে ক্রেডিট দিকে আমরা প্রথম তারিখটা দেই 5 তারিখ। 5 তারিখ লিখে ফটোকপি মেশিন ক্রয়। তাহলে এটা এই ফটোকপি মেশিন ক্রয় না লিখে এটা আমরা অফিস সরঞ্জাম লিখতে পারি। অফিস সরঞ্জাম। তাহলে এখানে আমরা লিখব অফিস সরঞ্জাম হিসাব। কি লিখব? অফিস সরঞ্জাম হিসাব। তাহলে দেখো এখানে ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় 75,000 টাকা, কিন্তু এখানে নগদ চেক কিছুই লেখা নেই। যদি এরকম যদি কিছু লেখা না থাকে তাহলে এটা আমরা নগদেই ধরে নেব। তাহলে নগদ কলামে আসো, নগদ কলামে আমরা কত লিখব? 75,000 টাকা দেখাবো। এই আমরা লিখলাম। তাহলে পরবর্তী লেনদেন জুন 9। জুন 9-এর মধ্যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা এবং ব্যবসায়িক প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হলো। এখানে মূলত লেনদেন কয়টি? 2টি। একটা হলো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা, আর একটা ব্যবসায়িক প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন। তাহলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, আমরা তো জাবেদায় অনেকেই আমরা জানি বিষয়গুলো। তারপরে একটু বলি, ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে, অর্থাৎ মালিক কর্তৃক যদি কারবার থেকে কখনো টাকা পয়সা, পণ্য দ্রব্য বা জিনিসপত্র তুলে নিয়ে যায়, তাহলে এটার জন্য আমরা কি জাবেদা করি? পণ্যের বেলায় আমরা উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। নগদের বেলায় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জীবন বিমার বেলায় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইভাবে আমরা তারপরে আরও ব্যাংক থেকে তুলতে পারি, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে আমরা জাবেদাগুলো করি। তাহলে এখানে দেখা যায়, তাহলে কারবারের যে ব্যাংক হিসাব যে আছে, ব্যাংক থেকে মালিক কর্তৃক সেখান থেকে তুলে নিয়ে গেছে, অর্থাৎ কারবার তার মালিকের জন্য কি কারবার থেকে কি টাকা তুলে নিয়ে গেছে। এই ক্ষেত্রে মালিক যেহেতু কারবার থেকে কারবারের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়ে গেছে, তাহলে এটা যাবে কি উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে মালিক কর্তৃক যখন নিয়ে যাবে, তাহলে সেই হিসাবটা আমরা ব্যাংক হিসাব লিখব না। এর পরিবর্তে আমরা কি জাবেদার মতো ওই যে জাবেদায় যেগুলো উত্তোলন করি, ঠিক এখানেও নগদানের বেলায় আমরা উত্তোলনই লিখব।
তাহলে উত্তোলন করলে দেখো কারবার থেকে টাকা চলে যাচ্ছে, কারবারে ব্যাংক হিসাব থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে এটার নাম হবে কি? উত্তোলন হিসাব। তাহলে এটার নাম হবে কি? উত্তোলন হিসাব। তাহলে এটা কত তারিখ? 9 তারিখে। কয় তারিখের লেনদেন? 9 তারিখের লেনদেন। তাহলে কোথায় দিতে হবে? যেহেতু ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে ব্যাংক কলামে আমরা 5,000 টাকা দেখাবো। কত দেখাবো? 5,000 টাকা দেখাবো। এরপরে আরেকটা একই তারিখে আরেকটা লেনদেন আছে ব্যবসায়ের প্রয়োজনে। এখানে কিন্তু মালিকের কথা আসেনি, অর্থাৎ কারবার তার ব্যাংক থেকে কি নিয়ে আসছে ব্যবসায়ের প্রয়োজনে, অর্থাৎ ব্যবসায়ের প্রয়োজনে তার কারবারের টাকা যেহেতু ব্যাংকে আছে ওখান থেকে কারবারে নিয়ে আসছে, এই জন্য আমরা এটা কোনটা হিসাবে দেখাবো? এটা কি হিসাবে দেখাবো? কোনটা হিসাবে দেখাবো। কোনটাগুলো হলো ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক থেকে উঠানো হলো। এখানে হলো ব্যাংক থেকে উঠানো হলো, ব্যাংক থেকে উঠানো হলো কে? কারবার, ব্যবসায় তার প্রয়োজনে কারবার থেকে উঠানো হলো। তাহলে দেখো, তাহলে কারবারে আমরা যেহেতু উঠানো হলো সেহেতু আমরা এই লেনদেনটা কীভাবে পোস্টিং দেব? তাহলে ডেবিট দিকে আমরা কী দেখাবো? 9 তারিখ লিখব। ডেবিট দিকে 9 তারিখ দিয়ে ব্যাংক হিসাব লিখব। ব্যাংক হিসাব। আরেকটা উভয় দিকে, যেহেতু এটি কোনটা বিপরীতমুখী দাখিলা, উভয় দিকে আমাদের এটা দেখাতে হবে। সেই হিসাবে আমরা ডেবিট দিকে ব্যাংক হিসাব আর ক্রেডিট দিকে আমরা নগদান হিসাব লিখব। তাহলে ক্রেডিট দিকে লিখব নগদান হিসাব। তাহলে আমরা নগদ লিখলে টাকাটা লিখব কোথায়? ব্যাংক কলামে। কত লিখব? 10,000 টাকা। ব্যাংক কলামে আমরা 10,000 টাকা দেখাবো। আর ব্যাংক লিখলে নগদ কলামে আমরা 10,000 টাকা দেখাতে হবে। আর এখানে কোনটা বোঝাতে ক অথবা সি কথাটা আমরা লিখতে পারি। তাহলে এটা 9 তারিখের লেনদেনটি আমরা বুঝলাম। তাহলে কোনটা আমরা কিভাবে বুঝবো? ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংক থেকে উঠানো হলো, এটা হলো কোনটা। আর কোনটাটা কিভাবে পোস্টিং দেয়? ব্যাংকে যদি জমা দেয় তাহলে ক্রেডিট থেকে ব্যাংক, ডেবিট থেকে নগদান হিসাব। আর ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক থেকে তোলে তাহলে ডেবিট থেকে ব্যাংক, ক্রেডিট থেকে নগদান হিসাব কথাটা আমরা লিখব। এরপরে দেখো, ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। তাহলে 15 তারিখের লেনদেন, এটা আমরা কি বুঝলাম? খরচ প্রদান করছে, অর্থাৎ কি টাকা চলে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম এটা ক্রেডিট দিকে লিখতে হবে। তাহলে হিসাবটা কি লিখব? প্রথমত বুঝলাম এটা ক্রেডিট দিকে, দ্বিতীয়ত বুঝলাম এটা কি হিসাব নামে বসবে, তৃতীয়ত হিসাব করব এটা নগদের ঘরে বসবে না ব্যাংকের ঘরে বসবে, এটা মাথায় রেখে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে ফটোকপি ও মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3,000 টাকা। সেই হিসাবে আমরা যেহেতু এটা ক্রেডিট দিকে হবে, তাহলে হিসাবের নামটা হবে কি? মেশিনের বহন খরচ, সংস্থাপন খরচ না লিখে এটা আমরা অফিস সরঞ্জাম হিসেবে দেখাতে পারি। তাহলে 15 তারিখ, তাহলে 15 তারিখ এটা কি লিখব? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। তাহলে আমরা কোথায়, যেহেতু
নগদও লেখা নাই, ব্যাংকও লেখা নাই, তাহলে এটা আমরা নগদ ধরে নেব। তাহলে নগদের ঘরে আমাদের কত লিখতে হবে? 3000 টাকা লিখতে হবে। এরপরে দেখো 18 তারিখের লেনদেন। জুন 18 ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল পরিশোধ। তাহলে বন্দর ট্রেডার্স ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় কত? 25,000 টাকা। আর প্রাপ্য বিল আদায় 25,000 টাকা এবং প্রদেয় বিল সে পরিশোধ করতেছে 15,000 টাকা। তাহলে আদায় হওয়া মানে কি? টাকা আসছে বোঝাচ্ছে। তাহলে আমাদের ডেবিট দিকে এটা আমাদের দেখাতে হবে। তাহলে ডেবিট দিকে আমরা 18 তারিখ দিয়ে লিখব প্রাপ্য বিল হিসাব। প্রাপ্য বিল হিসাব আদায় কি? ব্যাংক কর্তৃক। তাহলে ব্যাংক কলামে আমাদের লিখতে হবে 25,000 টাকা। ব্যাংক কলামে আমাদের লিখতে হবে 25,000 টাকা। ব্যাংক কলামে আমাদের লিখতে হবে 25,000 টাকা। আর একই তারিখ দিয়ে আমাদের লিখতে হবে প্রদেয় বিল। প্রদেয় বিল যদি পরিশোধ করি তাহলে ব্যাংক কর্তৃক, তাহলে আমাদের তাও ব্যাংকের ঘরে আমাদের দেখাতে হবে প্রদেয় বিলের টাকা। প্রদেয় বিল হিসাব। তাহলে আমাদের যেহেতু প্রদেয় বিল ব্যাংক কর্তৃক, সেহেতু ব্যাংকের ঘরে আমাদের 15,000 টাকা দেখাতে হবে। আচ্ছা, এরপরে 22 তারিখ তোমরা দেখো পতেঙ্গা স্টোর হতে 13,000 টাকার চেক প্রাপ্তি এবং 1,000 টাকা বাট্টা মঞ্জুর করলো। তাহলে এর দ্বারা চেক প্রাপ্তি কার নিকট? পতেঙ্গা স্টোর হতে। কে পেল? বন্দর ট্রেডার্স পেল। তাহলে বন্দর ট্রেডার্স যদি পেয়ে থাকে তাহলে টাকা আসছে তার ব্যবসায়। তাহলে আমরা কোথায় লিখব? ডেবিট দিকে লিখব। তাহলে হিসাবের নাম কি হবে? পতেঙ্গা স্টোর হিসাব। পতেঙ্গা স্টোর হিসাব। পতেঙ্গা স্টোর হিসাব। তাহলে কত হাজার টাকা? 13,000 টাকা। তাহলে আমরা এই চেক যেহেতু বলছে ব্যাংক কলামে আমাদের 13,000 টাকা দেখাতে হবে। আর বাট্টাটা এটা আমাদের 3 ঘরে যখন আমরা করব তখন ওখানে আমাদের বুঝতে হবে। যমুনা ট্রেডার্সকে 10% বাট্টায় নগদে 20,000 টাকা ও 25,000 টাকার চেক ইস্যু। অর্থাৎ কাকে দিচ্ছে? যমুনা ট্রেডার্সকে দিচ্ছে। কে দিচ্ছে? বন্দর ট্রেডার্স দিচ্ছে। তাহলে তাদের বরাবরই নগদ 20,000 টাকা ও 25,000 টাকার চেক ইস্যু করলো। তবে এখানে 10% বাট্টা বাদ দেওয়ার পরে, সেই জন্য আমাদের আর এখানে তেমন কিছু করতে হবে না, যেমনটা আছে ঠিক তেমনটা আমরা বসিয়ে দেব। তাহলে হিসাবের নামটা হবে যমুনা ট্রেডার্স। তাহলে টাকা চলে যাচ্ছে। তাহলে আমরা লিখব কত তারিখ? 26 তারিখ। তাহলে এখানে লিখব যমুনা ট্রেডার্স হিসাব। যমুনা ট্রেডার্স হিসাব। তাহলে নগদে কত দেওয়া আছে? 20,000। তাহলে নগদের ঘরে আমরা লিখব 20,000। নগদে লিখব আমরা 20,000। আর ব্যাংক কলামে লেখা আছে চেক ইস্যু 25,000 টাকা। তাহলে ব্যাংক কলামে আমরা 25,000 টাকা আমরা লিখে ফেলব। এটা আমরা লিখলাম। এরপরে দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলো। তাহলে ব্যাংক সুদ দিচ্ছে, তাহলে কারবার টাকা ব্যাংকে আছে বলেই তো ব্যাংক সুদ দেয়, ঠিক না? তাহলে এই ব্যাংক যদি সুদ দেয়, কারবার যদি সুদ পায়, তাহলে কারবারে টাকাটা আসছে মনে করতে হবে। সেই হিসাবে আমরা ডেবিট থেকে লিখব 30 তারিখ লিখে, তাহলে কি লিখব? ব্যাংক সুদ হিসাব।
ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব, তাহলে কত টাকা লিখবো? 500 টাকা লিখবো। কত টাকা? 500 টাকা। যেহেতু ব্যাংক বলছে, ব্যাংক কলামে আমরা 500 টাকা লিখব। তাহলে একই তারিখে যেহেতু আরেকটি লেনদেন আছে, চার্জ কর্তন করলো, তাহলে আমরা 30 তারিখ লিখে চার্জ, এটা কারবারের একটা ব্যয় বুঝাবে, অর্থাৎ ব্যাংক থেকে অনেক সময় সুবিধা নিতে গেলে ব্যাংক বিভিন্ন কারণে চার্জ কর্তন করতে পারে, সেই হিসাবে এটা ব্যয় হিসাবে অর্থাৎ ক্রেডিট দিকে আমরা লিখব। তাহলে কি হিসাব লিখব? চার্জ হিসাব। ব্যাংক চার্জ হিসাব। তাহলে এটাও ব্যাংকে আমরা লিখব। কত টাকা লিখব? 1000 টাকা লিখব। তাহলে আমাদের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সবগুলো লেনদেন আমরা এখানে নিয়ে আসছি। এটা জাস্ট শেখার জন্য কিভাবে 2 ঘরণ অবদান বই করে এগুলা, এরপরে আমরা সৃজনশীল করব। অর্থাৎ এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, কোনটা যদি বের করতে বলে আমরা বের করে ফেলব। যদি অফিস সরঞ্জামের মোট মূল্য কত, এটাও আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমরা নবদান বই পারলে আমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান অনায়াসে করতে পারব। তাহলে এখন আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হলো ব্যালেন্স কিভাবে করতে হয়, জের কিভাবে নির্ণয় করতে হয়। এটা আমরা অনেকে টিছকে খতিয়ান করছি, তারপর চলমান জেরে খতিয়ান করছি। বিশেষ করে টিছকের কথা বলি, টিছকে আমরা ব্যালেন্স বের করি। ঠিক অনুরূপভাবে ওইটা যদি জানি তাহলে এটাও অনায়াসে আমরা বের করতে পারি। এক ঘোড়াতে ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবে আমরা করতে পারি। আমরা যেহেতু ব্যালেন্সের নিয়মটা আমাদের জানা আছে, তাহলে আমরা সহজভাবে করে ফেলি। আমরা এমনভাবে দাগটা দেওয়ার জন্য উপরে নিচে দোনো জায়গায় যেমন লিখতে পারি, এমনভাবে আমরা দাগটা দেব। এখন আমাদের ডেবিট দিকের যোগফলটা কত? তোমরা ডেবিট দিকের যোগফলটা একটু বের করো। কত হয়? তাহলে ডেবিট দিকের যোগফলটা 2,30,000। 2 লক্ষ কত? 30,000 টাকা আমরা পাচ্ছি। 2 লক্ষ কত? 30,000 টাকা। ঠিক এটা আমরা কোথায় নিয়ে যাব? ক্রেডিট দিকে আমরা নিয়ে যাব 2,30,000 টাকা আমরা নিয়ে যাব। এরপরে আমরা ক্লোজ করে ফেলব। এরপরে আমরা এটা থেকে এটা বাদ দেব। বাদ দিলে কত হয়? বাদ দিলে কত হয়? ঠিক আছে, তোমরা করো। তাহলে আমরা যোগফল কত পেলাম? 2,30,000 টাকা এখানে লিখলাম। তাহলে এটার যোগফল কত? এটার যোগফল কত? 1,30,000
কত হয় 1,18,000 তাহলে এটার যোগফল কত হয় 1,18,000। তাহলে 2,30,000 থেকে 1,18,000 যদি বাদ দেই তাহলে আমাদের থাকতেছে কত 1,12,000 টাকা। 1,12,000 টাকা। তাহলে 1,12,000 টাকা আমরা লিখলাম। এটার নাম দেবো কি ব্যালেন্স সিডি। জের নিতে হলো। এটা আবার এখানে আমরা স্থানান্তর করব ব্যালেন্স বিডি হিসাবে। তাহলে 1,12,000 1,12,000 1,12,000 এটার নাম দেবো কি ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি যে স্থানান্তরিত হলো। তাহলে এটার জুন মাসের সর্বশেষ তারিখ, জুন মাস তো 30-এ হয়, তাহলে জুন মাস 30। আর ব্যালেন্স বিডিটা পরবর্তী মাসে আমরা নিয়ে যাব, এটার নাম দেব ব্যালেন্স বিডি। তাহলে জুনের পরে জুলাই, জুলাই 1 ব্যালেন্স বিডি 1,12,000 টাকা। এখন আমরা নগদেরটা গেল, এখন আমরা ব্যাংকেরটা দেখব। ব্যাংক কোনটা বড়, এটা বড় না এটা বড়? তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক এটা বড়, এটা বড়। সেই হিসাবে এটার যোগফলটা কত হয় আমরা একটু দেখি। তোমরা এটার যোগফলটা করো, দেখো কত হয় এটা যোগ করলে 2,25,000। 2,38,500। তাহলে যোগ করে দেখলাম 2,38,500। তাহলে এটা আমরা কোথায় নেব, এদিকে নিয়ে যাব, যেদিকে ছোট সেদিকে। 2,38,500। এখন এটার যোগফলটা কত? তাহলে এটার যোগফলটা করলে 86,000 হয় মনে হয়। এটা কত হয় 86,000। তাহলে 2,38,500 থেকে 86,000 আমাদের বাদ দিতে হবে। তাহলে কত হয় 1,52,000, 1,52,500। ঠিক অনুরূপ এটা আবার এদিকে নিয়ে আসবো, 1,52,500। এটা ক্লোজ করা যাবে না, এইখান থেকে আমাদের পরবর্তী হিসাব আবার শুরু হবে। আর এইখানেই আমাদের শেষ হয়ে গেল আজকে 2 ঘরণ অবদান বই, এখানেই শেষ হয়ে গেল। এটা পূর্ণাঙ্গ একটি 2 ঘরণ অবদান বই প্রস্তুত করলাম। আমরা কিভাবে করলাম তোমরা তো ঠিক যদি দেখে থাকো তাহলে অবশ্যই ভালোভাবে যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝবে। আর সমস্যা তো থাকবে, যেহেতু সরাসরি তোমাদের সাথে বলার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো আরও বেশি বেশি করে আলোচনা করা যায়। এখন তো এক পেশা আলোচনা, সেহেতু তোমরা চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝবে। নেক্সট ক্লাসে তোমাদের হয়তো 3 ঘোড়া নিয়ে আলোচনা করতে পারি। তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, তোমাদের উপকার হবে, ভালো হবে। তোমরা বুঝলে বাসায় চর্চা করবে। বিশেষ করে বইয়ের যে উদাহরণগুলো আছে, বইয়ের যে অনুশীলনীগুলো আছে, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, ধন্যবাদ। এখানেই ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।